আচ্ছা, আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে অপটিক্যাল ডিফ্র্যাকশন। তো আমরা ইন্টারফিয়ারেন্স অলরেডি পড়েছি। ইন্টারফিয়ারেন্স হচ্ছে দুটো ওয়েভ যদি প্রায় নিয়ারলি কাছাকাছি অ্যামপ্লিটিউড এবং তাদের একই ফ্রিকোয়েন্সির এরকম দুটো ওয়েভ তারা যদি একটার উপরে একটা সুপারপোজ করে, অর্থাৎ বাংলায় বলতে গেলে একটার ঘাড়ে যদি আর একটা এসে পড়ে, তাহলে ফেজ ডিফারেন্সের উপর নির্ভর করে ওয়েভ দুটোর একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে যখন সুপারপোজ করে, তখন ফেজ ডিফারেন্সের উপর ডিপেন্ড করে ওয়েভটার অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম বা মিনিমাম হয়। এখন প্রোভাইডেড দেয়ার এক্সিস্ট সাম কন্ডিশন অফ ইন্টারফিয়ারেন্স। কি কি না, তারা কোহারেন্ট হতে হবে, অর্থাৎ একই সোর্স থেকে উৎপত্তি হতে হবে, তাদের একই সোর্স থেকে উৎপত্তি হতে হবে, অথবা তাদের মধ্যে কনস্ট্যান্ট একটা ফেজ ডিফারেন্স এক্সিস্ট করতে হবে, যেটা টাইমের সঙ্গে ভ্যারি করে না, এরকম একটা ফেজ ডিফারেন্স। তবে আমি সাস্টেনেবল ইন্টারফিয়ারেন্স পাবো। তারা সেম স্টেট অফ পোলারাইজেশনে থাকতে হবে, তাদের অ্যামপ্লিটিউড কাছাকাছি হতে হবে, ফ্রিকোয়েন্সি একই হতে হবে। ইন্টারফিয়ারেন্স পার্টে আমি এই জিনিসগুলো তোমাদের কাছে ডিসকাস করেছি। এখন ডিফ্র্যাকশন বলতে আমরা বুঝি যেটা, সেটা হচ্ছে, ধরে নাও এইরকম একটা ছবি আছে, এই পয়েন্টটা হচ্ছে আমার সোর্স যেখান থেকে লাইটটা বেরোচ্ছে। দিস ব্ল্যাক অবজেক্ট, এটা হচ্ছে একটা অবস্ট্রাকল, যে অবস্ট্রাকলটার উপর দিয়ে এই লাইটটা যাচ্ছে। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এটা একটা স্ক্রিন। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত পুরো রিজিয়নটা আমি এইটার একটা জিওমেট্রিক শ্যাডো পাবো, সেটা ন্যাচারাল। কিন্তু দেখা যায় যে এই জিওমেট্রিক শ্যাডোর মধ্যে কিছুটা পরিমাণে লাইট ঢুকে যায়। এটা বেসিক্যালি একটা এক্সপেরিমেন্টাল অবজারভেশন, এবং এই ঘটনাটার ব্যাখ্যা দিতে গিয়ে তখন আমাদের ওয়েভ থিওরির ব্যবহার করতে হয়েছিল। না, লাইট যেহেতু ওয়েভের আকারে আসে, সেই জন্য যদি কোনো জায়গাতে এরকম একটা অবস্ট্রাকল পায় যার ডাইমেনশন কিনা কম্পারেবল টু দ্য ওয়েভলেন্থ অফ দ্য ইনসিডেন্ট লাইট, অর্থাৎ তার ওয়েভলেন্থ, ইনসিডেন্ট লাইটের ওয়েভলেন্থ, সেটা যে শার্প এজের উপরে এই লাইটটা এসে ইনসিডেন্ট করছে তার ডাইমেনশনের সঙ্গে কম্পারেবল হয়, তাহলে দেখা যায় there will be a geometric illumination within their geometric shadow. Okay, a fade illumination, and this phenomena is basically known as diffraction, right? তাহলে এই ডিফ্র্যাকশনের ঘটনাটা প্রথম পাবলিশ করেছিল গ্রিমাল্ডি বলে একজন সায়েন্টিস্ট। সে বলেছিল যে যা ডিভিয়েশন অফ লাইট ফ্রম ইটস রেক্টিলিনিয়ার প্রপাগেশন, এবং এই গ্রিমাল্ডি এই ঘটনাকে বলেছিল ডিফ্র্যাকশিও, রাইট? তাহলে ডিফ্র্যাকশন ইজ বেসিক্যালি ডিভিয়েশন অফ লাইট ফ্রম ইটস রেক্টিলিনিয়ার প্রপাগেশন, অর্থাৎ স্ট্রেট লাইন বরাবর লাইটটা না গিয়ে একটু বেঁকে যাওয়া। গুড। আচ্ছা, এইবার এর এফেক্টটা আমি কি বলি না, দ্য এফেক্ট ইজ জেনারেলি ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়েভ ফেনোমেনা। তাহলে আমি এই রেক্টিলিনিয়ার প্রপাগেশনটা যতক্ষণ না পর্যন্ত ওয়েভ থিওরি দিয়ে এক্সপ্লেন করছি, আমি এই জিনিসটার এক্সপ্লেনেশন বুঝতে পারবো না। ঠিক আছে, তাহলে কি বলবো না, যখনই কোনো লাইট রে একটা মিডিয়ামের মধ্যে দিয়ে যাওয়ার সময় সেটা অবস্ট্রাক্টেড হবে আইদার বাই ট্রান্সপারেন্ট অর ওয়েক অবজেক্ট, okay, transparent or opaque object, then
the region of wavefront is altered in amplitude or phase। তার মানে হচ্ছে এই জায়গাতে যখন এসে এই শার্প এজের উপর এসে পড়লো, in this region both amplitude and phase of the incident wave will change, right? এবং সেই সময় diffraction ঘটবে। there is no significant physical distinction between interference and diffraction at all, though there exists a certain difference between interference and diffraction, right? এখন এই ইন্টারফিয়ারেন্স আর ডিফ্রাকশনের মধ্যে যে পার্থক্য সেটা আমি পরে ডিসকাস করব। ইনিশিয়ালি আমি তোমাদের ডিফ্রাকশন কি এবং এই ফেনোমেনা কিরম ভাবে এক্সপ্লেন করা যায় সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলি, রাইট? তো এখন তাহলে আমরা এই রেক্টিলিনিয়ার প্রপাগেশনের জন্য যেহেতু আমাদের হুইগেনস প্রিন্সিপালের সাহায্য লাগে, দেখা যাক যে হুইগেনস প্রিন্সিপালটা বেসিক্যালি কি। The Huygens principle states that each point on a wavefront can be assumed as a source of secondary spherical wavelet. যদি আমার spherical wavefront থাকে, then from that spherical wavefront, if it is obstructed by some obstacle, then secondary wavelet will be generated। অর্থাৎ যেখানেই এই প্রাইমারি ওয়েভফ্রন্টটা অবস্ট্রাক্ট ফিল করবে সেই জায়গা থেকে সেকেন্ডারি ওয়েভলেট জেনারেট করবে, ওকে? and the progress through space of this wavefront at any portion therefore can be presumably determined। অর্থাৎ আমি এই সেকেন্ডারি ওয়েভফ্রন্ট গুলোর যে কোনো একটা পোর্শনের প্রোগ্রেস সেটা আমি কি প্রিজুমেবলি ডিটারমিন করতে পারবো। বাট হুইগেনস অ্যান্ড ফ্রেশনেল ডিফারেন্ট টাইপের একটা স্টেটমেন্ট দিল। হোয়াট ইজ দ্য স্টেটমেন্ট? না, যদি কোনো আনঅবস্ট্রাক্টেড পয়েন্ট অফ ওয়েভফ্রন্ট থাকে এবং at a given instant that particular unobstructed wavefront serve as a source of spherical wavelet, right? তাহলে যদি প্রত্যেক আনঅবস্ট্রাক্টেড যে ওয়েভফ্রন্টের পয়েন্টগুলো তারা কি করবে, প্রত্যেকে কিন্তু স্ফেরিক্যাল ওয়েভলেট জেনারেট করতে সক্ষম, অর্থাৎ তারা প্রত্যেকে জেনারেট করতে পারে কি না, অবস্ট্রাক্টেড ওয়েভফ্রন্টের যে ওয়েভলেট গুলো তাদের অ্যামপ্লিটিউড এবং ফ্রিকোয়েন্সি মে ডিফার, বাট ইন কেস অফ আনঅবস্ট্রাক্টেড সেকেন্ডারি ওয়েভলেট তাদের ক্ষেত্রে সেম ফ্রিকোয়েন্সি প্রাইমারি ওয়েভের মতোই সেকেন্ডারি ওয়েভ জেনারেট করতে পারবে। এবং একটা ফার অ্যাওয়ে পয়েন্টে, অর্থাৎ অনেক দূরের কোনো পয়েন্টে এই ওয়েভলেট গুলোর সুপারপজিশন আলটিমেটলি কি করবে না, একটা প্রিজিউম মানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ওয়েভলেন্থ জেনারেট করবে আর অ্যামপ্লিটিউডের ওয়েভ জেনারেট করবে, রাইট? সেই জন্য আমি স্টেটমেন্টটা আরেকবার পড়ছি। The Huygens principle states that every unobstructed point of wavefront at a given instant serve as a source of spherical secondary wavelet with same frequency that of the primary wavefront. Fine. And the second portion states that the amplitude of the optical field at any point beyond is the superposition of all these wavelet। অর্থাৎ আনঅবস্ট্রাক্টেড ওয়েভফ্রন্ট গুলো একই ফ্রিকোয়েন্সির স্ফেরিক্যাল ওয়েভলেট এর সোর্স হিসেবে কাজ করবে এবং অনেক দূরের কোনো একটা পয়েন্টে অ্যামপ্লিটিউড বেসিক্যালি এই সমস্ত ওয়েভলেট গুলো সুপারপজিশন হিসেবে কনসিডার করা যাবে। এবং এখন হুইগেন্স প্রিন্সিপাল নয়, আমরা হুইগেন্স ফ্রেসনেল প্রিন্সিপাল এই ডিফ্রাকশনের জন্য অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব সেটা আমি পরে এক্সপ্লেন করব। Now, say for example, this AB is a narrow, আমার একটা ওপেনিং করা আছে এবং এখান থেকে ধরে নাও
সেকেন্ডারি ওয়েভলেট জেনারেট হচ্ছে। এগুলো হচ্ছে সব সেকেন্ডারি ওয়েভলেট। এবং আমি একটা পি পয়েন্টে যদি আমার এই ওয়েভটার কি অ্যামপ্লিটিউড দেখতে চাই, তাহলে আমি বলবো যে ইচ আনঅবস্ট্রাক্টেড পয়েন্ট অন দ্য কামিং প্লেন ওয়েভ অ্যাক্ট অ্যাজ এ কোহেরেন্ট সোর্স। অর্থাৎ এই যে জায়গাগুলোতে আনঅবস্ট্রাক্টেড ওয়েভ ফ্রন্ট আসছে, তারা প্রত্যেকে কি করবে না, অ্যাক্ট অ্যাজ এ কোহেরেন্ট সেকেন্ডারি সোর্স, and the maximum path length difference among them will be কত হবে, AP minus AB, right? Okay, so A max will be AP minus BP, and the corresponding to the source at each point of the apparatus, but A max is less than or equal to AB, অর্থাৎ AB এর চেয়ে কিন্তু বেশি হতে পারবে না A max এর ভ্যালু, the later being the case when P is on the screen। তাহলে P যদি স্ক্রিনের উপরে হয়, তাহলে আমি যে ফিগার আসবে সেটা আমি পরে তোমাদেরকে ডিসকাস করছি। তাহলে ম্যাক্সিমাম যে পাথ ডিফারেন্স দ্যাট উইল বি ইকুয়াল টু এবি, রাইট? এবং এখানে আনঅবস্ট্রাক্টেড যে পয়েন্টগুলো অন দ্য ইনকামিং প্লেন ওয়েভ অ্যাক্ট অ্যাজ এ কোঅর্ডিনেট ওয়েভ অফ সেকেন্ডারি ওয়েভলেট। তাহলে এখান থেকে এই যে অবস্ট্রাক্টেড ওয়েভগুলো আটকে গেল, বাট দ্য আনঅবস্ট্রাক্টেড পয়েন্ট they are basically contribute in the diffraction pattern. Okay, এখন এই আনঅবস্ট্রাক্টেড যে সেকেন্ডারি ওয়েভলেট, তাহলে যদি এই ঘটনা ঘটতে পারে যে দ্য ডাইমেনশন অফ এবি, ওকে, এবার একটু ভালো করে লক্ষ্য করো যে ডাইমেনশন অফ এবি অর্থাৎ এবি যে ওপেনিং তার দৈর্ঘ্য বলতে পারো, প্রস্থচ্ছেদ বলতে পারো, যাই হোক না কেন, that will be comparable to the wavelength of the incident wave, or that particular dimension of the opening may be less than the wavelength of the particular wave for which this diffraction phenomena are going to be observed। ঠিক, এখন ধরে নাও এটা একটা ফিগার যেখানে আমার ডিফ্র্যাকশন ঘটছে এবং এখানে একটা ওপেনিং আছে। যদি এই ঘটনা ঘটে যে ডাইমেনশন অফ এবি ইজ লেস দ্যান ল্যামডা, তাহলে দেখা যাচ্ছে যে এই আনঅবস্ট্রাক্টেড ওয়েভলেন্থ গুলোর কন্ট্রিবিউশন ফর ডিফ্র্যাকশন প্যাটার্ন ইজ নট সো মাচ। তাহলে এই ক্ষেত্রে আমি ডিফ্র্যাকশনটা খুব ভিভিডলি এক্সপ্রেস করতে পারবো না। বাট when in this B figure lambda is comparable to AB, we get more vivid description of diffraction। ওকে, তাহলে সেকেন্ডারি ওয়েভলেট আমি এখানে যেগুলো পাচ্ছি, এই সেকেন্ডারি ওয়েভলেট গুলো এই পিকচারে is more clear and this wave are not spread out in three-dimensional space। তাহলে যদি ওয়েভ সেকেন্ডারি ওয়েভলেট গুলো স্প্রেড আউট না করে, there will be no much mixing, or I cannot make the summation of amplitude at any far point। যদি আমি এইখানে ধরো কোনো একটা পয়েন্ট নিলাম, তাহলে এই পয়েন্টের কন্ট্রিবিউশন বেসিক্যালি এই পয়েন্টে যে সমস্ত সেকেন্ডারি ওয়েভলেট গুলো আসছে তাদের যোগফল, আগেই বলেছি আমি হুইগেনস ফ্রেসনেল প্রিন্সিপাল থেকে। তাহলে এই পয়েন্টে আমি যত কম্পারেবল টু ল্যামডার কাছাকাছি ওয়েভলেন্থ দিতে পারবো, তত আমি বেটার ভিভিড আমার এই ডিফ্র্যাকশনের পিকচার পাবো। সো দিস ইজ মাচ মোর ভিভিড, and in this case lambda is comparable to the okay, lambda is greater than AB rather I can say। তাহলে এই অঞ্চলে ল্যামডা যখন লেস দেন এবি, তাহলে এই রিজিয়নটাতে আমার কি হবে না, ওয়েভলেন্থের
স্প্রেড আউটটা অনেক কম। ওকে, তাহলে স্প্রেড আউট বেশি না কম হলে এই অঞ্চলে কি হবে, ডিস্ট্রিবিউশন উইল বি লেস, এবং ফার অ্যাঙ্গেলে এই স্প্রেড আউটটা অনেক কম হবে, রাইট? ওকে, এখন আমরা জানি যে depending on the relative distance between the source and the screen, there will be two types of diffraction. One is Fresnel diffraction, one is Fraunhofer diffraction. In case of Fresnel diffraction, field is near field diffraction. এখানে কি হয় না, সোর্স, স্ক্রিন এবং অবজেক্ট তারা সবাই ফাইনাইট ডিস্টেন্সে থাকে, রাইট? বাট ইন কেস অফ Fraunhofer diffraction, এই অবজেক্টগুলো একটার থেকে অন্যটা রিলেটিভলি ইনফাইনাইট ডিস্টেন্সে এক্সিস্ট করে। ওকে, আমি ইনিশিয়ালি Fresnel diffraction দিয়ে শুরু করব। Fresnel diffraction is a purely experimental observation. In this case, waves are coming from same source so that they have same phase, and the wavefront of each point are same phase. In that case, the surface is known as co-phasal surface. তাহলে আমি আবার একবার বলছি যে এটা এক্সপেরিমেন্টাল অবজারভেশন, এবং ওয়েভ যারা আসছে তারা একই সোর্স থেকে আসছে, ঠিক? এবং তাদের একই ফেজ থাকবে, এবং ওয়েভ ফ্রন্টের উপরে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু সেম ফেজে থাকবে। সেই জন্য ওয়েভ ফ্রন্টের এই সারফেসকে বলা হয় কোফেজাল সারফেস, ঠিক? সেকেন্ড হচ্ছে মুভমেন্ট অফ লাইট ইজ নাথিং বাট দ্য মুভমেন্ট অফ কোফেজাল সারফেস। তাহলে যে লাইটটা মুভ করে যাচ্ছে, দ্যাট লাইট ইজ বেসিক্যালি movement of this cofaisal surface. এই যে this movement is of the cofaisal surface. When the light from a narrow linear slit is incident on the sharp edge of an obstacle, it will be found that there is some illumination, যেটা আমি বলছিলাম, to some extent. But if light is tracing within the geometrical shadow, then that phenomena is basically diffraction. এখন হুইগেন্স প্রিন্সিপাল অনুসারে কি বলতে পারি আমি, না each point on the wavefront is a source of secondary wavelet. Since the wavefront at an instant is the locus of all the immediate neighboring particles which are in same phase of vibration at that instant, the secondary sources on the wavefront might be termed as coherent source. তাহলে আমার যখন একটা ওয়েভফ্রন্ট এগিয়ে যাচ্ছে সামনের দিকে, তখন সেই ওয়েভফ্রন্টটা কি হচ্ছে না, যে কোনো একটা ইনস্ট্যান্টে আমি ওই ওয়েভফ্রন্টটার উপরে সমস্ত পয়েন্টগুলো যদি লোকাস নিই, সেই পয়েন্টগুলো বেসিক্যালি সেম ফেজে আছে। তাহলে ওই পয়েন্টের উপরে এক্সিস্টিং যে পার্টিকেল ভাইব্রেশন, দ্যাট উইল বি সেম স্টেট অফ ভাইব্রেশন অর সেম ফেজ অফ ভাইব্রেশন। দেন দ্য ওয়েভ ফ্রন্ট যে পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলোকে আমি সবসময় বলতে পারি দে আর অফকোর্স কোহারেন্ট সোর্স। পরিষ্কার? আচ্ছা, এবার কি হবে, দ্য ইন্টারফিয়ারেন্স অফ সেকেন্ডারি ওয়েভলেট divided from a particular wavefront. ওকে, এটা খুব পরিষ্কার করে মনে রাখবে যে the secondary sources on the wavefront might be termed as coherent source, এবং interference of the secondary wave divided
from a particular wavefront produce the phenomenon of diffraction. তাহলে সেকেন্ডারি ওয়েভলেট একটা পার্টিকুলার ওয়েভফ্রন্ট থেকে যখন ডিভাইড হবে তখন তাদের যে ইন্টারফিয়ারেন্স দ্যাট ইজ কল্ড ডিফ্রাকশন। ঠিক আছে? Thus, interference effect due to superposition of two primary wave coming from two coherent source, which diffraction is the effect of superposition of secondary wave coming from different part of the same wave. তাহলে ইন্টারফিয়ারেন্স হচ্ছে কি একই ওয়েভ ফ্রন্টের ডিফারেন্ট পার্ট থেকে আসা যে ওয়েভগুলো তাদের মধ্যে ইন্টারফিয়ারেন্স, বা ডিফ্র্যাকশন সেম ওয়েভ ফ্রন্ট থেকে আসা সেকেন্ডারি ওয়েভলেট তাদের একই ওয়েভ ফ্রন্টের ডিভিশনের জন্য তাদের মধ্যে যে ইন্টারফিয়ারেন্স দ্যাট ইজ কল্ড দ্য ডিফ্র্যাকশন। রাইট? আচ্ছা, এখন আমি বলেছি যে আমরা প্রথমে যেহেতু ফ্রেনেল ডিফ্র্যাকশন নিয়ে কথা বলবো, তাহলে ফ্রেনেল ডিফ্র্যাকশন শুরুতেই হচ্ছে ওয়ান অফ দ্য এক্সপেরিমেন্টাল অবজারভেশন। আমরা কোফেজাল সারফেস বলেছি। In the Fraunhofer configuration, the diffraction system was relatively small, and relatively small comparable to the pathway, that is the amount of path covered or traversed by the light. দ্বারা যে লাইটটা যাচ্ছে সে যে পাথটা কভার করছে তার রেসপেক্টে আমি বলতে পারি যে এই ফ্রনহফার রিফ্র্যাকশনের সিস্টেমটা in smaller dimension. ঠিক? And the point of observation was very distant. তাহলে point of observation আমরা distant object রেখে দিয়েছি, distant place এ রেখে দিয়েছি। Under these circumstances, few potentially problematic features of Huygens principle could be completely passed over without concern. এবং এখানে কিছু কিছু ফ্রেনেল Huygens principle সেটা আমরা completely pass over করে যাই without concern. But we are now going to deal with the near field region. Near field means Fresnel diffraction, সমস্ত অবজেক্ট গুলো কাছাকাছি আছে, সোর্স কাছে, আমার অবস্ট্রাকল কাছে এবং স্ক্রিন কাছে, এবং আমি পয়েন্ট অফ অবজারভেশনও কাছের থেকে করছি, which extend right up to the diffraction element itself. Okay, and any such approximation would be appropriate. এবং এই জায়গাতের জন্য যে কোন রকম যদি অ্যাপ্রক্সিমেশন আমি নিই দ্যাট ইজ ভেরি ইনঅ্যাপ্রোপ্রিয়েট। ওকে, তাহলে আমি যে সমস্ত অ্যাবস্ট্রাকশন মানে অ্যাজাম্পশন গুলো করব টু ট্রিট দ্য ফ্রেনেল রিফ্র্যাকশন দ্যাট উইল বি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, দো এই মেথডের পাথ ছাড়া আমার ফ্রেনেল ডিফ্র্যাকশনকে এক্সপ্লেন করার জন্য এই মুহূর্তে আমার হাতে কোনো রাইট ট্র্যাক নেই। ওকে, সো we therefore return to Huygens-Fresnel principle in order to re-examine it more closely. তাহলে আমার হাতে কোনো জিনিস নেই, আমি বুঝতে পারছি যে অ্যাপ্রক্সিমেশন আমি যেগুলো করব that will be inappropriate, though I have to apply this Huygens-Fresnel principle to examine this Fresnel diffraction. Right? আচ্ছা, তাহলে দেখা যাক যে Fresnel diffraction কি। না, প্রথমে আমি ধরে নিই যে কোন একটা ইনস্ট্যান্ট অফ টাইমে প্রত্যেকটা পয়েন্ট অন প্রাইমারি ওয়েভ ফ্রন্ট ইজ envisioned as a continuous emitter of spherical secondary wavelet. তাহলে প্রত্যেকটা পয়েন্ট অন প্রাইমারি ওয়েভ ফ্রন্ট কি করবে না সোর্স হিসেবে কাজ করবে, কন্টিনিউয়াস এমিটার অফ সেকেন্ডারি ওয়েভলেট। এবং এই ওয়েভলেট গুলো যদি স্ট্রেট ডিরেকশন বরাবর না এসে কিছুটা ইনক্লাইন্ড ডিরেকশন বরাবর আসে, I must apply some inclination factor k theta in order to describe the directionality of the secondary wavelet. ঠিক? এবং that inclination factor k theta is of the dimension half into 1 plus cos theta. এইবার দেখো, যদি আমি ওই ওয়েভটাকে রিভার্স করে দিই, then theta will be pi, তাহলে cos theta will be -1, so k theta will be 0. তার মানে যে ওয়েভগুলো রিটার্ন করে যাচ্ছে they are not producing any kind of diffraction.
রাইট? তাহলে this inclination factor or the form of this inclination factor is right. এবারে আমি ধরে নিলাম যে এটা হচ্ছে সোর্স, এখান থেকে কিছু সেকেন্ডারি পয়েন্ট জেনারেট করছে এবং আলটিমেটলি এইটা হচ্ছে আমার প্রাইমারি ওয়েভ ফ্রন্টের জায়গা। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটা পয়েন্ট যেগুলো আমি দেখাচ্ছি, দেখো প্রত্যেকটা পয়েন্ট, দিস পয়েন্ট আর অফকোর্স সোর্স অফ সেকেন্ডারি ওয়েভলেট, এবং আমার পয়েন্ট এই হচ্ছে ডিরেকশন অর্থাৎ প্রোপাগেটিং ভেক্টর কে, যে ডিরেকশন বরাবর আমার ওয়েভটা যাচ্ছে প্রাইমারি ওয়েভ ফ্রন্টটা। এইবার আমার যদি এমন একটা ফেনোমেনা আমাকে অবজার্ভ করতে হয় which is at p, so there will be some inclination factor k theta. In for this reason this inclination factor k theta arises. ঠিক, তাহলে কেন k theta আমি অবজারভেশনে নিচ্ছি সেটা বুঝতে পারলে এই মুহূর্তে। এইবার আমি তাহলে এক্সপ্লেনেশন করব কি করে। তাহলে আমি প্রাইমারি ওয়েভ ফ্রন্ট, এই ওয়েভ ফ্রন্টটাকে যদি আমি কিছুভাবে ডিভাইড করে নিতে পারি, ভালো করে মনে রাখবে, প্রাইমারি ওয়েভ ফ্রন্টকে যদি আমি কোনোভাবে ডিভাইড করে নিতে পারি এবং একটা ডিস্ট্যান্ট কোনো পয়েন্টে এই ডিভাইড প্রাইমারি ওয়েভ ফ্রন্টের এফেক্টগুলোকে আমি যদি সাম করতে পারি, দ্যাট উইল আলটিমেটলি gives me to apply this Huygens-Fresnel principle as the sum effect of the individual effect of the wavefront. আরো পরিষ্কার করে আমি বলছি যে ধরে নাও p একটা ডিস্টিংক্ট পয়েন্ট, তাহলে এই p ডিস্টিংক্ট পয়েন্টে যদি আমি এই প্রাইমারি ওয়েভফ্রন্টটার এফেক্টটা কি হচ্ছে সেটা আমি কনসিডার করতে চাই, এবং আমি যদি এইটা বলি যে প্রত্যেকটা পয়েন্ট আমার সেকেন্ডারি ওয়েভের একটা সোর্স হিসেবে কাজ করছে, ঠিক, তাহলে আমি কি করব না, এই পয়েন্টে সমস্ত সেকেন্ডারি ওয়েভের যে এফেক্ট তাদের সাম নেব, দ্যাট সাম আলটিমেটলি কি কোন প্রিন্সিপালের উপর নির্ভর করবে না, Huygens-Fresnel প্রিন্সিপালের উপর নির্ভর করবে। ঠিক, তাহলে আমি এইভাবে সিস্টেমটাকে অ্যানালাইজ করব, কারেক্ট। এখন তাহলে দেখা যাক কিভাবে আমি অ্যাপ্লাই করতে পারি। Fresnel give an explanation of this diffraction. ঠিক, কিভাবে করেছিল না, Fresnel এই Huygens কনসেপ্টকে অ্যাপ্লাই করেছিল। Now we know already the mechanism of propagation of light. ওকে, এবং Fresnel এটা এক্সপ্লেন করেছিল কিভাবে, the phenomena of diffraction of light on the basis of mutual interference of the secondary wave. তাহলে সেকেন্ডারি ওয়েভ গুলো বেরোচ্ছে, তাদের মিউচুয়াল ইন্টারফেয়ারেন্সের জন্য ডিফ্রাকশন ঘটছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি আরেকটা ভাবে এটাকে বলতে পারি না, ওয়েভলেটস from the various point of a wavefront is mutually interfere to produce the diffraction pattern. ঠিক আছে, this wavelet wavefront may be plane, may be spherical, may be cylindrical. Now I have to calculate the total effect of this wavefront at any external point. এবং এখানে ধরে নাও এই যে আমি প্লেন ওয়েভফ্রন্টটা নিয়েছি, this plane wavefront is ultimately ABCD wavefront. ঠিক আছে, আমি এই প্লেন ওয়েভফ্রন্টটাকে ধরে নিলাম this is AB, this is ABCD, আমি যদি এখানে লেখা নেই তাও এটা ধরে নেবে ABCD ওয়েভফ্রন্ট। ঠিক আছে, তাহলে এই ABCD ওয়েভফ্রন্টটা কোন দিকে না, এই দিক বরাবর পজিটিভ জেড ডিরেকশন বরাবর প্রপাগেট করছে। ওকে, আমাকে ক্যালকুলেট করতে হবে যে ফিল্ড অ্যাট এনি আরবিট্রারি পয়েন্ট পি, তাহলে এই পয়েন্টে আমার ফিল্ড কত হবে অর ডিস্টারবেন্স কত হবে রিচিং ফ্রম দিস অরিজিন, ও সেটা আমাকে বের করতে হবে। এই পারপাসটা সার্ভ করার জন্য কি করব না, আমি
এই পয়েন্টে আলটিমেটলি যে ওয়েভ ফ্রন্টটা এক্সিস্ট করছে, এক্সিস্টিং ওয়েভ ফ্রন্ট, এই এক্সিস্টিং ওয়েভ ফ্রন্ট কি বেসিক্যালি প্রাইমারি ওয়েভ ফ্রন্ট। দ্যাট ওয়েভ ফ্রন্ট ইজ ডিভাইডেড ইন্টু নিউমেরাস নাম্বার অফ ডিভিশন। ওকে, এবং এই প্রত্যেকটা নিউমেরাস নাম্বার অফ ডিভিশনগুলোকে নিয়ে আমি সাম করব অ্যাট দ্য পয়েন্ট পি, তাহলে তার এফেক্টটা আমি বুঝতে পারবো পি পয়েন্টে কি আলটিমেটলি এফেক্ট হচ্ছে। ঠিক আছে, আমি ধরে নিলাম the distance of O from this origin is B, এবং প্রত্যেকটা ওয়েভ ফ্রন্টকে আমি যে পয়েন্টে ভাগ করেছি, যেহেতু এটা স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট, তাহলে তার যে ডিভিশনগুলো হবে এই সার্কুলার পয়েন্টের উপরে দ্যাট উইল বি আ কোফিজাল সারফেস। ভালো করে লক্ষ্য করো, একটা স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট, তার উপরে আমি সার্কুলার পয়েন্টগুলো নিয়েছি ও থেকে, তাহলে সেই সার্কুলার পয়েন্টের উপরে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু কোফিজাল হবে। তাহলে কোফেজাল সারফেস দিয়ে আমি ডিভাইড করলাম এটাকে, অথচ আমি কি করলাম, একটা প্লেন ওয়েভ ফ্রন্টের উপরে সার্কেল টানলাম, রাইট? ওকে, তাহলে দিস ওপি ইজ বি, এই পয়েন্টটা ধরে নাম H1, তাহলে PH1 H1P is basically B plus lambda by 2. Similarly, H2P is equal to B plus lambda. In this way, H3P is equal to B plus 3 lambda by 2. H4P is equal to B plus 2 lambda. এইরকম ভাবে আমি আলটিমেটলি সমস্ত ওয়েভ ফ্রন্টটাকে গোটাটাকে ভাগ করে ফেললাম ইন ইনফাইনাইট নাম্বার অফ ডিভিশন। এইবার আমি কি করব তাহলে না, এরিয়া অফ দিস হাফ পিরিয়ড জোন ক্যালকুলেট করব। ঠিক আছে, এবং সেই এরিয়া কিভাবে আলটিমেটলি এই ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ডেন্ট সেটা আমাকে বুঝতে হবে। কারণ আলটিমেটলি এই এরিয়ার মধ্যে যতগুলো পয়েন্ট সোর্স আছে, দ্যাট, অর্থাৎ আরো ভালো করে বলছি যে এই এরিয়ার মধ্যে যতগুলো আমার পয়েন্ট আছে ভাইব্রেশন, তারা প্রত্যেকেই কিন্তু পি বিন্দুতে আমার এফেক্টটা তৈরি করবে। ঠিক আছে, তাহলে আমার এরিয়া অফ দিস হাফ পিরিয়ড জোন হুইচ ইজ সার্কুলার 1 ইজ বেসিক্যালি পাই H01 স্কয়ার, H1 স্কয়ার এটা তো রেডিয়াস, সো পাই H1 স্কয়ার, সো পাই b প্লাস ল্যামডা বাই 2 স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটা যদি আমি এক্সপেন্ড করি, এবং আমি বলেছি b, এটা যেহেতু ল্যামডার ডাইমেনশনের চেয়ে বড়, b হচ্ছে আমার পয়েন্ট অফ অবজারভেশন, সো b কে আমি ল্যামডার চেয়ে বড় হিসেবে কনসিডার করতেই পারি। সো দিস উইল বি পাই b ইন্টু ল্যামডা। তাহলে আমি এখান থেকে দেখছি ল্যামডা হচ্ছে কনস্ট্যান্ট ওয়েভলেন্থ, b হচ্ছে একটা কনস্ট্যান্ট পয়েন্ট। তাহলে আলটিমেটলি যে এরিয়া অফ দিস হাফ পিরিয়ড জোন, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এভরিথিং, ইট অনলি ডিপেন্ড অন পয়েন্ট অফ অবজারভেশন অ্যান্ড ল্যামডা। তাহলে যত দূরে পয়েন্ট অফ অবজারভেশন হবে, তত এরিয়া অফ পিরিয়ড জোন will becomes higher, and lambda যত বাড়বে তত এরিয়া হাফ পিরিয়ড জোন বাড়বে। ঠিক আছে, সেকেন্ড হাফ পিরিয়ড জোনের ক্ষেত্রে এগেইন পাই বি ল্যামডা। সুতরাং আমি এইভাবে যদি সমস্ত হাফ পিরিয়ড জোনের ক্ষেত্রে ক্যালকুলেট করি, তাহলে দেখব দিস অ্যাপ্রক্সিমেশন ইজ নিয়ারলি সেম, অর্থাৎ এরা প্রায় সমান এরিয়ার হাফ পিরিয়ড জোন জেনারেট করে, বাট দিস ইজ স্ট্রিক্টলি নট। তার কারণ আমি এখানে অ্যাপ্রক্সিমেশন নিয়েছি, এবং আমি আগেই বলেছি দ্য অ্যাপ্রক্সিমেশন ইজ ভেরি ডিফিকাল্ট টু চুজ ইন কেস অফ ফ্রেনেল ডিফ্র্যাকশন। ঠিক আছে, আচ্ছা, এবার তাহলে nth নাম্বার অফ হাফ পিরিয়ড জোনের যদি আমি এরিয়া ক্যালকুলেট করি, তাহলে এরিয়া উইল বি টুয়াইস পাই OHN OHN ইন্টু HN মাইনাস 1। ঠিক আছে, এবং সেই এরিয়া আলটিমেটলি দেবে হচ্ছে কি পাই, এখন আগে ছিল হচ্ছে b lambda by 2, but in this case there will be b plus n into lambda by 2. So area of nth half period zone n times lambda by 2. তাহলে n যত বাড়বে হাফ পিরিয়ড জোনের এরিয়া তত বাড়বে। ওকে, as the order number of n zone increases, the area of the zone is increasing. ঠিক আছে, তাহলে এই হাফ পিরিয়ড জোনের কনসেপ্ট থেকে আমি
আলটিমেটলি কি পেলাম না ফ্রেনেল এবং হুইগেন প্রিন্সিপালের অ্যাপ্লাই করে আমি এরিয়া অফ হাফ পিরিয়ড জোন ক্রিয়েট করলাম এবং আমি দেখলাম যে amount of effect at any external point P that is nearly equal for any half period zone, but ultimately আমি যেহেতু অ্যাজাম্পশনটা নিয়েছি my assumption is not true always, সেটা কি যত n নাম্বার বাড়বে তত আমার এই হাফ পিরিয়ড জোন গুলো এরিয়া ইনক্রিজ করবে। আমি নেক্সট ডেতে দেখাবো যে কিভাবে ডিস্টেন্সের উপর এই হাফ পিরিয়ড জোন গুলো এফেক্ট করে এবং কিভাবে আমার ডিফ্র্যাকশন ফেনোমেনা ফ্রেনেল ডিফ্র্যাকশন ফেনোমেনার উপরে এই হাফ পিরিয়ড জোনটা অ্যাপ্লিকেবল হয়। ওকে, থ্যাংক ইউ।